আওয়ামী আমলে ব্যাপক লুটপাটে জড়িত ৩৬ বেসরকারি কোম্পানির আর্থিক প্রতিবেদনে হাত দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা এফআরসি। তালিকায় আছে এস আলম গ্রুপের একাধিক কোম্পানি, ইসলামী ব্যাংক সহ ডজনের বেশি ব্যাংক, বীমা ও সেবা খাতের কোম্পানি। গোয়েন্দা সংস্থার দেয়া তথ্যের ভিত্তিতে তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন এফআরসি চেয়ারম্যান। জানান, কোনো কোনো কোম্পানির একাধিক অর্থ বছরের অডিট রিপোর্ট পরীক্ষা করা হবে। অনিয়ম পেলে জড়িত সব পক্ষকেই শাস্তির আওতায় আনা হবে। রুহুল আমিনের রিপোর্ট। রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে এক যুগ আগে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় চট্টগ্রাম ভিত্তিক বিতর্কিত এস আলম গ্রুপ। এরপর ঋণের নামে ব্যাংকটি থেকে লুট করে প্রায় ১ লাখ কোটি টাকা। ইসলামী ব্যাংক ও এস আলম গ্রুপের মতো আওয়ামী আমলে ব্যাপক লুটপাটে জড়িয়ে পড়ে অগণিত বেসরকারি কোম্পানি। সম্প্রতি এমন ৩৬ প্রতিষ্ঠানের লুটপাটের ফিরিস্তি তৈরি করেছে একটি গোয়েন্দা সংস্থা। এরপর ব্যবস্থা নিতে রিপোর্ট পাঠিয়ে দেয়া হয় জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর, ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, এফআরসি সহ কয়েকটি দপ্তরে। এফআরসি চেয়ারম্যান জানান, পুঁজিবাজারে নিবন্ধিত কোম্পানিও আছে এই তালিকায়। এই মুহূর্তে আমরা ৩৬টা প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি। বিভিন্নভাবে আমাদের কাছে তথ্য আসে যে এখানে কোনো সমস্যা আছে। সেই তথ্যের ভিত্তিতে বিশেষ তথ্য তো আমরা পাই বিভিন্ন জায়গা থেকে, তার ভিত্তিতে আমরা কাজ করছি। এবং সেগুলো প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে, পাবলিক লিমিটেড কোম্পানি আছে, ব্যাংক আছে। এফআরসি চেয়ারম্যান জানান, তদন্তে আর্থিক প্রতিবেদনের অনিয়ম খুঁজে বের করা হবে। পাশাপাশি অনিয়মে জড়িত কোম্পানি মালিক, কর্মকর্তা ও স্বাধীন নিরীক্ষকদের দায় নির্ধারণ করে শাস্তি নিশ্চিত করা হবে। অ্যাকাউন্টিং এর যে স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং অডিটের যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, সেই মান রক্ষা করে অ্যাকাউন্টস এবং অডিট সম্পন্ন হয়েছে কিনা আমরা এটাই দেখব। হিসাবের পদ্ধতিগত ত্রুটি আছে, অডিটের পদ্ধতিগত ত্রুটি আছে কিনা এটি দেখব। যদি পদ্ধতিগত ত্রুটি থাকে সেটি বোঝা যাবে যে এখানে অনিয়ম আছে, আর পদ্ধতিগত ত্রুটি না থাকলে বোঝা যাবে যে এখানে আপাতত বড় ধরনের কোনো অনিয়ম থাকার সম্ভাবনা কম। কর্মকর্তারা জানান, সময় মতো এই কাজ শেষ করার পথে বড় চ্যালেঞ্জ এফআরসির জনবল সংকট ও সক্ষমতা ঘাটতি। এক্ষেত্রে পেশাজীবী সংগঠনগুলো সহযোগিতা করতে পারে বলে জানান হিসাববিদদের সংগঠন আইসিএবি। কর্পোরেটের সাইড থেকে সুশাসনটা করা, এইখান থেকে যদি সুশাসনটা করতে পারে এবং কর্পোরেটর যদি একটা কন্ট্রোলের মধ্যে, রেগুলার রিভিউর মধ্যে থাকে, তাহলে এটা অনেক অংশে ইমপ্রুভ করবে। এটা হচ্ছে আমি বলবো ফার্স্ট এফআরসি রোল। সেকেন্ড এফআরসি রোল যেটা, সেটা অবভিয়াসলি অডিট কোয়ালিফিকেশন। অডিটের কিন্তু আমরা অলরেডি দেখছি, বাট অবভিয়াসলি কোনো কমপ্লেন দিতে আসলে দে হ্যাভ এভরি রাইট টু রিভিউ অলসো সেম থিং। সেক্ষেত্রে এফআরসি দরকার পড়লে আমাদের থেকে সাপোর্ট নিতে পারে ইন টার্মস অফ ট্রেনিং এবং রুলস রেগুলেশন, ওদের এক্সপার্টিস সেভাবে নাই। অনিয়মের ধরন বিবেচনায় ব্যাংক ও পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিকে তদন্তের আওতায় আনাকে ইতিবাচকভাবে দেখছেন হিসাববিদরা। এফআরসি যেন এই পার্টটাতে ভালো করে নজর দেয়। রুহুল আমিন, ৭১, ঢাকা। ৪ দিনের চীন সফরে বিনিয়োগ বাণিজ্যের অন্তত ১০টি বিষয় গুরুত্ব পাবে দুই শীর্ষ নেতার মধ্যে, যার মধ্যে উল্লেখযোগ্য কেরানীগঞ্জে হান্ডার বিনিয়োগ, $৯ বিলিয়ন ঋণ, তিস্তা মহাপরিকল্পনায় বিনিয়োগ সহ নানা বিষয়। এছাড়া দুই দেশের নিজস্ব মুদ্রায় বাণিজ্যের আলোচনা থাকবে জোরালো অবস্থানে। বিশ্লেষকরা মনে করছেন, গুরুত্বপূর্ণ এই সফরে বাংলাদেশের স্বার্থকে দেখতে হবে সবার আগে। ইমদাদ হোসাইনের প্রতিবেদন। ঢাকার কেরানীগঞ্জের শীতলক্ষার তীরে এই জমি প্রস্তুত হচ্ছে চীনা প্রতিষ্ঠান হান্ডার জন্য। বস্ত্র ও পোশাক খাত নির্ভর শিল্প কারখানা স্থাপনে সেখানে বিনিয়োগ হওয়ার কথা রয়েছে $25 কোটি, যা চূড়ান্ত হতে পারে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকালে। দীর্ঘ ২০ বছর পর ক্ষমতায় এসে বাণিজ্য ও বিনিয়োগ আনতে চীন সফরে বিএনপি সরকার প্রধান। তার এই সফরে সব মিলিয়ে গুরুত্ব পাচ্ছে অন্তত 10টি বিষয়। যেমন, সফরের প্রথম দিনে বেইজিংয়ে বিনিয়োগ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। আলোচনায় আসতে পারে চীনা অর্থনৈতিক অঞ্চলের চূড়ান্ত অনুমোদনের বিষয়টিও। সেখানেও বিনিয়োগ আসার কথা অন্তত $50 কোটি। চীনের এখন অনেক উদ্বৃত্ত অর্থ আছে, আর বাংলাদেশের এখন ঋণের দরকার। চীনের অনেক প্রযুক্তি আছে, বাংলাদেশের প্রযুক্তি প্রয়োজন। এই বিষয়গুলোর মধ্যে আমার মনে হয় যে দুই দেশের অর্থনীতির একটা পরিপক্কতা আছে। সো এই দৃষ্টিভঙ্গি থেকে আমি মনে করি যে এই সফরে যেগুলো স্বাক্ষর হওয়ার কথা, এটা বাংলাদেশের জন্য ইতিবাচকই ভূমিকা রাখবে। তার সফরকালে চীন, এআইআইবি ও এনডিবি থেকে $৯ বিলিয়ন বেশি অর্থায়ন প্রস্তাব বিবেচনায় রয়েছে। এছাড়া নির্বাচনী ইশতেহারে অন্যতম প্রকল্প তিস্তা মহাপরিকল্পনার জন্য বিনিয়োগ চাইবে বাংলাদেশ। পাশাপাশি মোংলা বন্দর ও ডিজিটাল সংযোগ প্রকল্পে চীনা অর্থায়নও এই সফরের লক্ষ্য।
বাংলাদেশ চীন মুক্ত বাণিজ্য চুক্তির আনুষ্ঠানিক আলোচনাও শুরু হতে পারে তারেক রহমানের এই সফরে। সাথে টাকা ইউয়ানে বাণিজ্য চুক্তির সম্ভাবনাও রয়েছে জোরালোভাবে। রয়েছে বিডার প্রথম বিদেশি অফিস ও বিশেষ চায়না ডেস্ক চালুর উদ্যোগ। এই ব্যবসায়ী নেতা মনে করেন দুদেশের বাণিজ্য ঘাটতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সফর। বাংলাদেশে কোনো চীনের ব্যাংক নাই। আমাদের উদ্দেশ্য কি চীন একটা ব্যাংক এখানে কমার্শিয়াল ব্যাংক করুক। এরা কিন্তু টাকা, ওদের কাছে যথেষ্ট টাকা আছে, আমাদের মিল ফ্যাক্টরিতে তারা বিনিয়োগ করতে পারবে এবং ওই ক্ষেত্রে তাদের কিন্তু রেট কমও আছে। যদি তারা ব্যাংকটা করে, এই ব্যাংকের সঙ্গে বাংলাদেশের টাকা এবং ইউএনের আমরা চাচ্ছি একটা মুদ্রা, একটা এক্সচেঞ্জ রেট ধার্য করা হোক। আমরা এই চীনের টাকাই আমরা এলসি করব চীনে। বর্তমানে বাংলাদেশে চীনা বিনিয়োগ $192 কোটি। ইমদাদ হোসাইন, ৭১, ঢাকা। চলতি অর্থবছরের 11 মাসে ৩,৬০,৬৪২ কোটি টাকা রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, যা একই সময়ের মধ্যে দেশের ইতিহাসে সর্বোচ্চ। এই সময়ে আদায়ে 10% বাড়লেও ঘাটতি রয়েছে ৮১,৪৪২ কোটি টাকা। এনবিআরের তথ্য অনুযায়ী 11 মাসে লক্ষ্যমাত্রা ছিল 4,৪২,০০০ কোটি টাকা। সবচেয়ে বেশি আয়করে বৃদ্ধি হয়েছে 12.৫%। ভ্যাটে 10.৫% আর কাস্টমে তা ছিল 8.৫%। এদিকে জুন মাসের প্রথম 20 দিনে ২৯,৩১১ কোটি টাকা রাজস্ব আদায় করেছে বলে জানায় সংস্থাটি। আর বাকি 10 দিনে আরও 25,০০০ কোটি টাকা আদায় করতে চায় তারা। সেক্ষেত্রে চলতি অর্থবছরে মোট রাজস্ব আদায় হতে পারে 4,১৫,০০০ কোটি টাকা। তবে তাতেও সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব ঘাটতি থাকবে অন্তত ৮৮,০০০ কোটি। দর্শক, এই মুহূর্তে সিজিএস আয়োজিত একটি বাজেট সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। এবং আমার রেভিনিউ আর্নিংও কিন্তু কমে যাবে, বিকজ আপনার যখনই গ্রাজুয়েশন হবে আপনি কিন্তু ট্যারিফ রেট কিন্তু সব কমিয়ে দিতে হবে। দেন ওয়ার উইল স্ট্যান্ড ফর। সো এবং দেন অন দ্য আদার হ্যান্ড ইউএস ট্যারিফের কারণে কি হয়েছে, আমরা ইউনিপোলার থেকে কিন্তু মাল্টিপোলারে সবাই কিন্তু চলে যাচ্ছে। কান্ট্রি টু কান্ট্রি নেগোসিয়েশনস উইল বি এ বিগ থিংস টু ডু ইট। এবং সেটা করতে গেলে আমার প্রোডাক্ট এই মুহূর্তে কিন্তু অনলি ওয়ান প্রোডাক্ট, দ্যাটস আরএনজি। আমার কিন্তু অন্য কোনো প্রোডাক্ট নাই। এবং দিস ইজ দ্য বিগ চ্যালেঞ্জ ফর বাংলাদেশ। এবং বাংলাদেশকে সেই জায়গায় যেতে গেলে স্কিল ডেভেলপমেন্ট যেমন দরকার হবে, এনার্জির সাথে সাথে স্কিল ডেভেলপমেন্ট, ফিনান্সিয়াল যে ইন দ্য মানে ফিনান্সিয়াল সেক্টরে যে ডিসিপ্লিন, দ্যাট উড বি ভেরি ইম্পর্টেন্ট। আর এগুলি যদি না করতে পারি, যেটা করা আমি ডাউট ফিল করছি, because we cannot see the bureaucracy is functionable. Bureaucracy is not functioning. Our NBR is not functioning properly because the reform, the NBR what is needed is not been done. Bureaucracy, say 13 বছরের রিটায়ার্ড লোককে আমি এখন ইয়াতে সিনিয়র সেক্রেটারি করে রাখছি, জুনিয়র আর নট ওয়ার্কিং। আজকে যদি দর্শক, আমরা সিজিএস আয়োজিত বাজেট সেমিনারে সরাসরি যুক্ত ছিলাম। যাচ্ছি পরের প্রসঙ্গে। আয় বাড়াতে দ্রুতই ভাগ করা হবে এনবিআরকে, যেখানে রাজস্ব নীতি তৈরি করবেন কর বিশেষজ্ঞরা, আর আমলাদের হাতে থাকবে তা বাস্তবায়নের দায়িত্ব। বাজেট নিয়ে সিপিডির সংলাপে কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্য বক্তারা বলেন, নতুন কর কাঠামো বোঝা বাড়াবে তুলনামূলক কম আয়ের মানুষের ওপর, আর প্রবৃদ্ধির চেয়ে বরং জ্বালানির সংকট সমাধানে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন মইনুল হাসান। প্রস্তাবিত বাজেটের সম্পদ নতুন বাজেটে মাত্র 25,000 টাকা বাড়িয়ে 4.25 লাখ টাকা করমুক্ত আয়সীমা প্রস্তাব করেন অর্থমন্ত্রী, যেখানে সর্বনিম্ন 5% কর হার স্তর তুলে দিয়ে নির্ধারণ করা হয় 10%। হাইলাইট করেছেন প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি জানায়, নতুন কর কাঠামোয় 30 লাখ টাকার বেশি আয়কর দেন এমন ব্যক্তিদের তুলনায় কম আয়ের মানুষের উপর করের চাপ বাড়বে, যা কর ব্যবস্থার ন্যায্যতা বিরোধী। একই সাথে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ৭৪,০০০ কোটি টাকা থোক বরাদ্দের ব্যয় নিয়েও প্রশ্ন তোলে সংস্থাটি। Lower income groups bear a higher tax burden increase compared to those who are earning over 30 lakhs. সংলাপে অর্থনীতিবিদরা জানান, বিনিয়োগের জন্য নয়, ঋণ এখন টিকে থাকার হাতিয়ার। অর্থনৈতিক বৈষম্য চরম আকার ধারণ করেছে জানিয়ে তা কমাতে সম্পদ কর, উত্তরাধিকার কর চালু সহ সংস্কারে জোর দেওয়ার পরামর্শ দেন তারা। Implementation failures
is as big a problem as corruption. If you calculate the figures, it may be more than capital flight. And the third one is what I would call institutional waste. Unnecessary offices, state-owned enterprises, only 37 are in a way functioning. 22 are non-functioning. In this budget, I mean, there have been issues of tax reforms and other things, but in my view, a properly designed wealth tax is very much needed for the country. We need to move towards a system where some kind of inheritance taxation should be brought in place in order to tackle this growing inequality. Otherwise, আর ব্যবসায়ীরা বলেন প্রবৃদ্ধি নয়, বরং টিকে থাকতে বিদ্যমান কারখানা সচল রাখার দিকে নজর দেওয়া জরুরি। And for that, energy is the biggest headache, and we cannot see the real plan of actions, how they're gonna ensure the existing energy. বাজেট বাস্তবায়নে রাজস্ব আয় বাড়ানোর বিকল্প নেই জানিয়ে অর্থমন্ত্রী বলেন, সংস্কারের অংশ হিসেবে 2 ভাগ করা হবে এনবিআরকে, যেখানে রাজস্ব নীতি তৈরি করবেন কর বিশেষজ্ঞরা। বাংলাদেশের মেজর ট্যাক্সেশন প্রবলেম এনবিআর এর প্রবলেম হচ্ছে পলিসি মেকিং। ইফ ইউ গেট দ্যাট রাইট to start with, only 50% problem is solved. So policy level, we want the expert group to make the policy, not the bureaucrats. The expert group will make the policy. Bureaucrats' job is to execute it. So we are bifurcating this and hopefully it will work again. গ্যাস বিদ্যুৎকে প্রধান সমস্যা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, অন্তত 1.5 বছর লাগবে এসব সমাধানে। ওভারঅল সিচুয়েশন যেটা আমাদেরকে 2 বছর সময় দিতে হবে। মইনুল হাসান, 71, ঢাকা। ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ ও স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন, অধ্যাদেশ বাতিল সহ 7 দফা দাবিতে এবার অবস্থান কর্মসূচিতে গ্রাহকেরা। নিয়ন্ত্রক সংস্থার আশ্বাসের 3 দিন পর আবারও আন্দোলনে নামলেন ব্যাংকটির সচেতন গ্রাহকেরা। ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা দাবি জানান এস আলমের হাতে থাকা শেয়ার আগের মালিকদের ফিরিয়ে দেওয়ার। বলেন, স্বাধীন পর্ষদ গঠন না হলে শৃঙ্খলা ও আমানতকারীদের আস্থার চরম সংকট কাটবে না। এ সময় ব্যাংকের লুণ্ঠিত সব অর্থ উদ্ধার ও এস আলমের সব সম্পদ বাজেয়াপ্ত ও লুটেরাদের বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। সোমবার ভরিতে প্রায় 4,500 টাকা বেড়ে 22 ক্যারেটের প্রতি ভরি বিক্রি হচ্ছে 2,30,772 টাকায়। এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। বলা হয়, বিশ্ববাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় নতুন করে এই সমন্বয় করা হয়েছে। নতুন দাম অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরির জন্য কিনতে এখন ক্রেতাদের গুনতে হবে 2,20,391 টাকা এবং 18 ক্যারেটের প্রতি ভরির দাম পৌঁছেছে 1,89,284 টাকায়। প্রায় 150 বছর পর ভিসা ফি বাড়ালো জাপান। মূল্যস্ফীতি ও বিনিময় হারের সাথে সামঞ্জস্য রেখে বিদেশি নাগরিকদের জন্য এই ফি সমন্বয় করল দেশটি। নতুন কাঠামো অনুযায়ী একবার প্রবেশের ভিসা খরচ 3,000 থেকে বেড়ে হচ্ছে 15,000 জাপানিজ ইয়েন, আর একাধিকবার প্রবেশের খরচ 6,000 থেকে বেড়ে দাঁড়িয়েছে 30,000 ইয়েনে। নাদিয়া ইসলাম তুলি রিপোর্টে বিস্তারিত। মূল্যস্ফীতি এবং বিনিময় হারের ওঠানামা বিবেচনায় প্রায় 50 বছর পর ভিসা ফি বাড়ালো জাপান, যা কার্যকর হবে 1 জুলাই থেকে। ফলে আগামী মাস থেকে বিদেশি নাগরিকদের জাপানে ঢুকতে গুনতে হবে অতিরিক্ত অর্থ। গেল শুক্রবার ভিসা ফি বাড়ানোর আইনি কাঠামো অনুমোদন দেয় দেশটির মন্ত্রিসভা, যার আওতায় একবার প্রবেশের ভিসা খরচ 3,000 থেকে বেড়ে হবে 15,000 জাপানিজ ইয়েন, আর একাধিকবার প্রবেশের ভিসা ফি 6,000 থেকে বেড়ে হবে 30,000 ইয়েন। জাপানের সবশেষ ভিসা ফি নির্ধারিত হয় 1978 সালে। এরপর নানা উত্থান পতনের মধ্য দিয়ে বেড়েছে মূল্যস্ফীতি ও বিনিময় হার। সার্বিক পরিস্থিতির সাথে মিল রেখে ভিসা হার সমন্বয় করার কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী। সরকারের এমন সিদ্ধান্তে তাৎক্ষণিকভাবে বিদেশি পর্যটকের আগমনে কোনো প্রভাব পড়বে না বলেও জানান তিনি।
সরকারের ভাষ্য অনুযায়ী জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা বৃদ্ধিতে অভিবাসন ব্যবস্থাপনা ও সেবা উন্নয়নের ব্যয় বেড়েছে। বর্ধিত ভিসা ফি সেই ব্যয় মেটাতে সহায়তা করবে। পাশাপাশি বৃহত্তর সংস্কার কর্মসূচির অংশ হিসেবে আবাসিক অবস্থানের পরিবর্তন ও ভিসার মেয়াদ বাড়ানোর ফিও বাড়ানো হবে, যার মধ্যে রয়েছে স্থায়ী আবাসনের আবেদন ফির সর্বোচ্চ সীমাও। ধারণা করা হচ্ছে আবাসনের অবস্থান পরিবর্তন ও তার মেয়াদ বৃদ্ধির আবেদন ফি ধরন অনুযায়ী 10,000 ইয়েন থেকে 70,000 ইয়েন পর্যন্ত বাড়ছে, আর স্থায়ী আবাসনে 10,000 থেকে বেড়ে 2 লাখ ইয়েন করা হতে পারে। 2027 সালের মার্চে শেষ হওয়া অর্থবছরের আগেই এসব পরিবর্তন কার্যকর করতে চায় জাপান সরকার। তথ্য বলছে 2025 সালের শেষ নাগাদ জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা পৌঁছেছে রেকর্ড 41,30,000-এ। নাদিয়া ইসলাম তুলি, 71। দর্শক, 71 বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।